থার্মোডাইনামিক্স অথবা তাপগতিবিদ্যার দ্বিতীয় লেকচারে আমরা প্রথমে কথা বলবো জুলের সূত্র নিয়ে। সো জুলের সূত্রে বলা হয় যে যখন কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা কোনো তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হয় তখন কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। সো আমরা একটা উদাহরণ ধরে নিই, ধরে নাও এটা একটা সিস্টেম এবং এই সিস্টেমে আমি কিছু পরিমাণ তাপ প্রদান করতেছে এবং এই সিস্টেমটা আমাকে কিছু পরিমাণ কাজ করে দিচ্ছে। সো যত বেশি তাপ দিব তত বেশি কাজ করাই দেবে। তাপের পরিমাণটা কম হলে কাজের পরিমাণটা কম হবে, তার মানে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। সেখান থেকে বলতে পারি যে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক, ডাব্লু প্রপোর্শনাল টু এইচ। সো ডাব্লু ইকুয়াল টু যে এইচ, এই যেটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস জানা রাখবো, সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবং এই জুলের সূত্রটাকে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রও বলা হয়। পরবর্তীতে বিজ্ঞানী ক্লোসিয়াস এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে একটু ডিপলি এক্সপ্লেন করছে। তিনি কি বলছে, তিনি বলতেছে যে যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন এর কিছু অংশের অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রা বৃদ্ধি করতে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় করা হয়। তো আমরা দেখি যে অভ্যন্তরীণ শক্তিটা আসলে কি মিন করে। তো বলা হয় যে প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু না কিছু শক্তি নিহিত থাকে। এই যে শক্তি নিহিত থাকে, এই নিহিত শক্তিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। সো আমরা ব্যাপারটা একটু সহজভাবে বুঝি, ধরে নাও তোমার কাছে একটা কাঠের বক্স আছে এবং এই কাঠের বক্সটাকে আমরা কি করতেছি, আগুনে পুড়াচ্ছি। এবং আগুনে পোড়ানোর পর আমরা কি করলাম, এখানে আমরা চাল দিয়ে ভাত রান্না করতে যাচ্ছি। এই যে ভাত রান্না করা, এটা হচ্ছে আমার কাজ এবং এই কাজটা করার জন্য আমাকে শক্তির প্রয়োজন। এই শক্তি কোথা থেকে পাচ্ছি আমি? এই যে বক্সটা আছে, বক্সটা আগুনে পোড়ানোর কারণে যে শক্তিটা পাচ্ছি, সেই শক্তি দিয়ে অ্যাকচুয়ালি আমার ভাতটা রান্না হচ্ছে। তা আমি বলতে পারি এই যে একটা বস্তু ছিল, এর মধ্যে কিছু শক্তি ছিল, এই শক্তিটা ভাত রান্নার কাজটা করছে। তার মানে এই বস্তুর মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটাই হচ্ছে অন্তর্নিহিত শক্তি। ঠিক সেম ভাবে তুমি আছো, তোমার মধ্যে কিছু না কিছু শক্তি আছে। তো তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তো তোমার মধ্যেও কিছু না কিছু শক্তি পাওয়া যাবে। এই যে তোমার মধ্যে যে শক্তিটা পাওয়া যাচ্ছে, এই শক্তিকে আমি বলতেছি অভ্যন্তরীণ শক্তি। তাহলে সূত্রটা আমরা একটু দেখে নিই যে কোনো একটা সিস্টেম থাকবে, এই সিস্টেমে যদি তাপ প্রদান করা হয় তাহলে ওই সিস্টেমের আসলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং সেই সাথে কিছু কাজ সম্পাদন করা হয়। তো আমি এখান থেকে আমি এটা বলতে পারি যে কোনো একটা সিস্টেমে 100% ইনপুটের জন্য অ্যাকচুয়ালি 100% আউটপুট পাওয়া যায় না। কিছু না কিছু পরিমাণ তাপ নষ্ট হয়, এই তাপটা কোথায় নষ্ট হচ্ছে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে নষ্ট হচ্ছে। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে আমরা, ধরে নাও আমরা একটা কড়াইয়ে আমরা বাদাম ভাজা ট্রাই করতেছি। বাদাম ভাজাটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সো এটা হচ্ছে আমার কাজ। এখন আমি যখন তাপ প্রদান করব, প্রথমে কিন্তু আমার আসলে বাদাম গরম হবে না, প্রথমে আমার গরম হবে কড়াই। কিন্তু কড়াই গরম করা কি আমার উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল না, কিন্তু তারপর আমাকে কড়াইকে গরম করতে হবে, কারণ কড়াই গরম না হলে আমার আসলে আসলে ভাজা হবে না। সো এই যে কড়াই গরম হচ্ছে, এটাই হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া। যেখানে আমার কিছু পরিমাণ শক্তি কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি 100% আউটপুট পাচ্ছি না। আরেকটা উদাহরণ দেখে নিতে পারি আমরা, সেটা ধরে নাও একটা বাইক। তো নর্মালি একটা বাইক 1 লিটার তেল দিয়ে রাফলি আমি ধরে নিচ্ছি 40 কিলোমিটার যাইতে পারে। এখন তুমি রিয়েল লাইফ একটা বাইক নাও, ওখানে 1 লিটার তেল ভর্তি করাও, দেখবা যে 1 লিটার তেল দিয়ে তুমি হাইস্ট 35 কিলোমিটার যাইতে পারতেছো। এখন এই যে 5 কিলোমিটার যেটা যাওয়ার কথা ছিল, সেটা আসলে যাইতে পারলো না। কি কারণে? কারণ আমার যে ইঞ্জিনটা ছিল, ওই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি গরম হচ্ছিল, তো ওখানে আমার কিছু পরিমাণ তাপ নষ্ট হয়ে গেছে। তো তখন আমরা এই জিনিসটাকে এইভাবে ক্যালকুলেশন করি যে এটা আমার 40 কিলোমিটার যাওয়ার কথা ছিল, এটা অ্যাকচুয়ালি গেল 35 কিলোমিটার। তো 100% করলে এটা 87.5% পাওয়া যায়। তার মানে আমি 100% আউটপুট পাচ্ছি না, তার মানে কিছু না কিছু কি হচ্ছে, লস হচ্ছে। এই টাইপ ম্যাথগুলো তোমরা কোথায় করে আসছো? ওই যে আহ কুয়াতে পাম্প দিয়ে পানি তোলা, ধরে নাও একটা প্রথম একটা পাম্প আছে, প্রথম পাম্পটা কি পরিমাণ পানি তুলতেছে, দ্বিতীয় পাম্পটা কি পরিমাণ পানি তুলতেছে। তো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কর্মদক্ষতা বের করতাম। সো যেটার পার্সেন্টেজের মানটা বেশি আসে, তো আমরা বলতাম সেটা একটু বেশি ভালো, কিন্তু কোনোটাই তোমাকে 100% আউটপুট দিত না।
কারণ এফিসিয়েন্সি কখনো 100% আসতে হয় না আমাদের। তো তাহলে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রথম সূত্রে চলে যাই। তো আমরা বলে দিচ্ছি যে একটা সিস্টেম আছে, এই যে সিস্টেম, এই সিস্টেমে আমি ডিকিউ, যেটা আসলে আমি তাপ প্রদান করতেছে, এখান থেকে আমি দুইটা জিনিস পাবো। একটা ডিউ, যেটা আসলে আমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, এবং আরেকটা হচ্ছে ডি ডাব্লু, যেটা আসলে আমার কৃত কাজ। তো এটাই হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো আমরা কি বলবো, একটা সিস্টেম থাকবে যেখানে ডিকিউ পরিমাণ তাপ প্রদান করা হলে এই তাপটা দুই ভাবে কনভার্ট হচ্ছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে এবং একটা কৃত কাজ করতে। এখন যেহেতু এখানে কাজের কথা বলা হচ্ছে, তো আমরা কাজ নিয়ে একটু কথা বলি। তো আমরা ছোটবেলায় শিখে আসছি যে কাজ ডাব্লু ইকুয়াল টু এফ এস। এখন এখানে আমি ডাব্লুর পরিবর্তে ডি ডাব্লু, এফ এবং এস এর পরিবর্তে ডিএস ইউজ করতে যাচ্ছে। এখন এই ডি ডাব্লু অথবা ডিএস কেন ইউজ করতে সেটা আমরা দেখি। এটা বোঝার জন্য আমাদের একটু ইন্টিগ্রেশনের বেসিক আইডিয়া থাকলে ভালো হয়। সেটা হচ্ছে, সাপোজ ধরে নাও এই একটা পয়েন্ট থেকে তুমি এই একটা পয়েন্টে যাচ্ছ, এবং এখান থেকে এখানে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিমাণ কাজ করতে হবে ডাব্লু। এবং সাপোজ তুমি এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছো, এর সরণের কারণে এস কাজ হচ্ছে। এখন এটাকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তিনটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। সো ধরে নাও এটা ক্ষুদ্র একটা অংশ ডাব্লু ওয়ান, এটা ক্ষুদ্র একটা অংশ ডাব্লু টু, এটা ক্ষুদ্র একটা অংশ ডাব্লু থ্রি, এবং তিনটাই সমান। সো এটাকে আমি ক্ষুদ্র তো ডি ডাব্লু বলতে পারি, এটাকে আমি ডি ডাব্লু বলতে পারি, এটাকে আমি ডি ডাব্লু বলতে পারি। এবং ক্ষুদ্র কাজ হচ্ছে, এবং ক্ষুদ্র কাজের জন্য ক্ষুদ্র সরণ হবে ডিএস, ডিএস, ডিএস। এবং আমি যদি সম্পূর্ণ কাজের কথা বলি, ডাব্লুটা হবে যতগুলা কাজ আছে সবগুলার সমষ্টি। কিন্তু এখানে আমি শুধু সম্পূর্ণ কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি না, এখানে আমি শুধু একটা ক্ষুদ্র কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি। তাহলে আমরা এখানে কি বলবো, ক্ষুদ্র সরণের জন্য আমার ক্ষুদ্র কাজ পাচ্ছে। আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আহ বলের সাথে চাপের সম্পর্ক। সেটা কি, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। সেখান থেকে আমি বলতে পারি এফ ইকুয়াল টু পি। সো এখানে ডি ডাব্লু ছিল, এফ এর মান পি এ, ডিএস বসাই দিলাম। এখন ধরে নাও আমাদের কাছে একটা পিস্টন আছে, এটা হচ্ছে আমার পিস্টনটা, এবং এখানে আমার অনেকগুলো গ্যাস আছে, এবং এই পিস্টনটাকে আপ ডাউন করা যায়, উপরে তোলা যায়, নিচে নামা যায়। এবং উপরে তোলা এবং সামান্য একটু উপরে তোলারকে, এই যে সামান্য একটু উপরে তুলতেছি, এটাকে বলা হচ্ছে ডিএস, ক্ষুদ্র সরণ। এটাকে যদি আমি 3D তে ড্র করি, তো কিছুটা ফিগার এরকম দেখা যাবে আর কি। সো এখানে পিস্টন, এখান থেকে আমি জিনিসটাকে আপ ডাউন করতেছি। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ক্ষেত্রফল। আর এই যে আমি এটাকে উপরে উপরে নিচে আপ ডাউন করতেছে, এটা হচ্ছে ক্ষুদ্র সরণ। সো আমি বলতে পারি এই যে ক্ষুদ্র সরণ যেটা হচ্ছে মানে ক্ষেত্রফল, এবং এই যে ক্ষুদ্র সরণ যেটা হচ্ছে, এটাকে আমি আয়তনে কনভার্ট করতে পারি, পি ডিভি। কারণ আমরা জানি যে আয়তন আসলে অ্যাকচুয়ালি আসে ক্ষেত্রফল এবং এই যে উচ্চতা, হালকা যে উচ্চতা ডিস্টেন্স কভার হচ্ছে দুইটার গুণফল। সো এটা এখান থেকে আমরা কাজের একটা ফর্মুলা বের করলাম, সেটা হচ্ছে ডি ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। সো আমরা যেহেতু জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ ডি ডাব্লিউ। সো ডি ইউ এবং ডি ডাব্লিউটাকে চেঞ্জ করে আমরা লিখেছি পিটিভি, যেখানে আমি কাজটাকে আসলে চাপ এবং আয়তনের পরিবর্তন দিয়ে দেখাচ্ছে। তো এটা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। নেক্সট ক্লাসে আমরা কিছু প্রসেস বা প্রক্রিয়া নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, যেটাকে বলা হয় আইসোথার্মাল। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, মানে সমান চাপ থাকবে, কনস্ট্যান্ট প্রেসার থাকবে, সম আয়তন থাকবে, মানে কনস্ট্যান্ট ভলিউম থাকবে। আর হচ্ছে রুদ্ধতাপীয়, যেটা আমাকে বলে হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। সো এই চারটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে কাজ করে এবং কি কি ঘটনা ঘটে আমরা সেটা দেখব। এবং সেই সাথে এটা দেখব প্রত্যেকটাতে আসলে
কি পরিমাণ কাজ পাওয়া যায়, কাজের পরিমাণটা। সো এই হচ্ছে আজকের লেকচার।